নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরজা হোম ও তার বাধা গল্প অবলম্বনে ভৈরব তান্ত্রিক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে যে তিনজন বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখিত তাদের মধ্যে অন্যতম হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত ছোট গল্প এবং উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন। তার লেখা পথের পাঁচালী এবং চাঁদের পাহাড় আজও বাঙালির মন জয় করে। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। আপনারা যারা গল্প লিখতে ভালোবাসেন এবং শ্রোতাদের নতুন কিছু দিতে চান, তাদের জন্য আমাদের গল্প মেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইচ্ছুক লেখকগণ অবশ্যই অংশগ্রহণ করুন। আরও বিশদে জানতে আমাদের কমিউনিটি পোস্ট চেক করুন। আর হ্যাঁ, এসো গল্প করিকে সাপোর্ট করার জন্য প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু হচ্ছে আজকের গল্প, ভৈরব তান্ত্রিক। এই গল্পটি ভৈরব চক্রবর্তীর মুখে শোনা। তা সে আজ অনেকদিন আগের কথা। আমি তখন খুলনা হাই স্কুলে শিক্ষকতা করি। সবে কলেজ থেকে নতুন বার হয়ে সেখানে চাকরিতে গিয়েছি। তবে সেখানকার লোকজন আমাকে সহজেই আপন করে নিয়েছিল। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। এক প্রহর ধরে জপান্নিক করতেন। সূত্রযাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না। মাসে একবার বিরজা হোম করতেন আর দুপুরের পর টিকিতে ফুল বাঁধা থাকত। সপাক ছাড়া কারোর বাড়ি কখনো খেতেন না। এদিকে শিষ্য করতেও নারাজ ছিলেন। বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে নাকি মহাপাপ। আর একটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনোদিন স্কুলে পণ্ডিতি করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের দেয়া বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয়। হ্যাঁ, তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে নিয়মিত ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের দরুন গ্রামের কেউই ভালো করে ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন উত্তর পূর্ব কোণে একটু মেঘ দেখা দিল। বেলা তখন কটা? 3টে। গ্রীষ্মের লম্বা ছুটির পর সবে স্কুল খুলেছে, কিন্তু এত দুর্দান্ত গরমেও যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে, মাস্টারদের উস্কানিও তাতে ছিল 12 আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। এমন সময় ইতিহাসের মাস্টার গোপীবাবু উত্তেজিতভাবে বললেন, স্যার স্যার মেঘ করেছে। কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। মুরালি মুখুজ্জে। এই অঞ্চলের ছাত্রদের মধ্যে এই নামেই তিনি কুখ্যাত। তবে শুধু ছাত্রই নয়, শিক্ষকরাও যে ভয় পেতেন না এমনটা নয়। তিনি গম্ভীর স্বরে বললেন, কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে যে, স্কুলে ছুটি দিলে ভালো হতো বুঝলেন। ছেলেরা অনেক দূর যাবে তো, অনেকে আবার ছাতা আনেনি, তাই বলছিলাম। বৃষ্টি হবে না ও মেঘে। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও বোধহয় এতটা আত্মপ্রত্যয়ের সুরে কথা বলতে দ্বিধা করত। কিন্তু সকলেই জানে মুরালি মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখ দর্পণে। বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন মশাই? ওকে বলে তাতো মেঘা। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশেই শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানালা দিয়ে মেঘ দেখছিলাম আর আসন্ন সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম। মুরালি মুখুজ্জের এইরকম রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম,
বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে স্যার। ও তা তো মেঘা, মেঘ হলেই বৃষ্টি হয় না। ও, তা কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আল্ট্রোটাস মেঘে, যাকে বলে শিট ক্লাউড। তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে, মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূর্বে। আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না, কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আমাদের আবহাওয়া তত্ত্ববিদ মুরালি মুখুজ্জেকে। মিনিট 15 মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরো ঘন একখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামল। পুরো 2 ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বিকেল 5:30টার পরে আকাশ ধরে এলো। ছেলেরা তখনও স্কুলেই আটকে ছিল, কোথায় আর যাবে, আমরা সবাইও আটকেই পড়েছিলাম। এদিকে গোপীবাবু জয়গর্বে উৎফুল্ল হয়ে মুরালি মুখুজ্জেকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটি দিলে আর এমনটা হতো না। এমন হয়েই থাকে। ইতিহাস পড়ান, হায়ার ম্যাথামেটিক্স পড়লে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথামেটিক্যাল গেজেটে, বুঝলেন? সেটা কি? এলিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে এলিস্থ লুকিং গ্যাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই তিনি স্বভাবত সংকুচিতই হয়ে পড়েন। যাক, বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু গ্রামের মেঠো পথ ধরে চলেছি। আমরা দুজনে মনে মনে বেশ খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে। রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি তিনি দাঁড়িয়ে রয়েছেন। এই যে ননিবাবু, বৃষ্টিতে বড্ড দেরি হয়ে গেল না? তা বৃষ্টি হলো তো? হ্যাঁ, তা বৃষ্টি হলো বটে। হবে না, আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য। ও হবে না, ওর বাপকে হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেব যে কে তা ভালো করে জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে হয়েছে বলতে হবে? গোপীবাবু এদিকে অর্ধস্ফুট স্বরে বললেন, লাগে তাক আর না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা বোধহয় শুনতে পেলেন। আসুন আমার বাড়িতে, আপনাদের দেখাই। গোপীবাবু ও আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম। মনটা আজ অনেকদিন পর বেশ ভালো হয়ে উঠেছে। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। 15 দিন দারুণ কুমুটের দরুন রাত্রে ভালো করে ঘুম হয়নি, তবে আজ চম্পেশ করে ঘুম হবে। আজ কিন্তু জমিয়ে ঘুম হবে। হ্যাঁ, নিশ্চয়ই। তার বলতে ভৈরব চক্রবর্তী আমাদের ঘরের মধ্যে নিয়ে গেলেন। সেখানে দেখলাম সত্যি হোমের আগুনের কুণ্ডবালি বিছিয়ে রাখা। বেলকাঠ আর যজ্ঞটুমুরের ডালের বাড়তি অংশ একপাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো, আর তামার টাটে নারায়ণশিলা আর সিঁদুর রাখা রয়েছে দেখলাম। তামার বড় বড় পাত্রে বেলপাতা, দেখে বোঝাই যাচ্ছে হোম হয়ে গিয়েছে, বর্তমানে উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টার বাবু, বিশ্বাস হলো তো? আচ্ছা, আপনি অলৌকিক বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা। পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়
কত কাণ্ড দেখেছি। তাহলে বলুন না দু একটা ঘটনা। না, আজ আর সেসব বলবো না। কিন্তু হ্যাঁ, আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক অতিপ্রাকৃত কাণ্ড দেখেছিলাম, সেইটাই বলি। তার আগে একটু চা করতে বলি নাকি? মুহূর্তের মধ্যেই পরিবেশটা একেবারে পরিবর্তিত হয়ে গেল। এমন সময় আবার কালো মেঘ করে ঝরঝর করে বৃষ্টি শুরু হলো। চারিদিকে অন্ধকার নেমে এলো একেবারে। খুব ঠান্ডা একটা হাওয়ায় চারিদিক নড়ে উঠল। ছুরছুর করে পাকা জাম চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনে গাছটা থেকে পড়তে লাগলো। বৃষ্টির নতুন জলে চারিদিকে ব্যাঙের ডাক শুনতে পেলাম। না, গল্প এবার জমবে ভালো। কথা বলতে বলতে চা চলে এলো। আমরা ছাতা নিয়ে বেরোইনি, তাই বৃষ্টি মাথায় করে যাওয়ার কোনো উপায় নেই। আর তাছাড়া বাড়ি ফেরার তেমন তাড়াহুড়ো আমাদের কারোরই নেই। বেশ জাঁকিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী চা খেয়ে খানিকটা তামাক সেজে নিয়ে গল্প বলতে শুরু করলেন। 8 বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর বেরোয়নি। আমার এক যজমানের বাড়ি থেকে খবর পেলাম তার মেয়ের নাকি বড় অসুখ করেছে। আমাকে তার বাড়িতে গিয়ে মেয়ের জন্য বীর্যাহম করতে হবে। বীর্যাহমের পূর্ণ আহুতি দিলে অনেক বড় বড় রোগ সেরে যায়। এর আগে আমি কত সারিয়েছি তার ঠিক আছে। তা যাকে আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে। একেবারে অজপাড়াগা, বুঝলেন? ঘর কত ব্রাহ্মণ আর বাকি ওইসব গোয়ালার বুনোদের বাস। একেবারে ছোট গ্রাম। গ্রামের নাম কি? গ্রামের নাম সাতবেড়ে। তারপর শুনুন, আসল কথা বলি। গ্রামে গিয়ে পৌঁছালাম বিকেলবেলা। একেবারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে গ্রাম। একটা ভাঙা শিব মন্দিরও আছে দেখলাম। ওই সেকেলের ছোট ইট দিয়ে তৈরি মন্দিরগুলো হয় না, ঠিক ওই রকম। মন্দিরের মাথায় দেখলাম বট আর অশ্বত্থের গাছ বেরিয়েছে। প্রকাণ্ড একটা শিবলিঙ্গ চামচিকের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায় মন্দিরের মেঝেতে বসানো রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে পুজো বন্ধ হয়ে গেছে অনেক দিন আগে, এখন এমনি রয়েছে। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল আর ছোলা ভাজা নিয়ে এলো। ভৈরব চক্রবর্তী বিপত্নিক। তার মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসেছে সবে কয়েকদিন হলো। সে চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সবাই খেতে আরম্ভ করে দিলাম। সঙ্গে সঙ্গে চক্রবর্তী মশাই শুরু করলেন। দেখলাম এখনো দিব্যি তার দাঁতের জোর। ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, ওই শিব মন্দিরের কথাটা মনে রাখবেন, হ্যাঁ? ওটার সঙ্গে আমার গল্পের অনেক সম্পর্ক রয়েছে। তা আমরা তারপর বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে একটু ঠান্ডা হলাম। তারপর গৃহস্বামী আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। দেখলাম অসুস্থ মেয়েটা সেই ঘরের খাটে শুয়ে রয়েছে। বয়স কত হবে, 14 কি 15। একেবারে রোগা, মোটা সোটা আগে ছিল বোঝা যায়। গলায় এক রাশ মাদুলি টাঙানো। মেয়েটি চোখ বুজে এক পাশে ফিরে চুপচাপ শুয়ে রয়েছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই সে মাথা তুলে একবার তাকালো, তারপর আবার পাশ ফিরে চুপচাপ শুয়ে পড়ল।
তার মাথায় হাত দিয়ে দেখলাম জ্বর বেশ ভালোই রয়েছে, আর 3-এর কাছাকাছি তো হবেই। চোখে একেবারে ক্লান্ত দৃষ্টি, ঠোঁটের কোণটা সামান্য লাল। নাড়ি দেখলাম, নাড়ি বেশ শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার তো ভার নেই, আমি এসেছি শুধু একটা হোম করতে। প্রিয়স্বামী আমাকে দেখে বললেন, বাবা আপনি আশীর্বাদ দিন ওকে, পায়ে ধুলো দিন। মেয়েটার আজ কদিন ধরে জ্বর হয়েছে, কিচ্ছুটি খেতে পারেনি, আপনি আশীর্বাদ করুন। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আচার খেয়ে মাটিতে পড়ে গেল। আমি চমকে উঠলাম, আমার হাতটা গেল নড়ে। লোকজন তৎক্ষণাৎ কি হয়েছে দেখতে দৌড়ে এলো, কিন্তু সেখানে কিছুই নেই। না একটা কলার খোসা, না অন্য কিছু, কিচ্ছু নয়। তবে লোকটা পড়লো কি করে? পায়ের ধুলো দেবার কথা সেই হট্টগোলে চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি দেখলাম ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সে একবারে হইচই ব্যাপার। আমার মনটাও খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, কিছু কিছু দৈব ঘটনা আমি বুঝতে পারি। লক্ষণ, প্রতিলক্ষণ, চিহ্ন, ইঙ্গিত এইসব নিয়েই তো দৈব। গোড়াতেই লক্ষণ খারাপ হয়ে গেল বলে মনে হলো। তবে কি হোমে বসবো না? যাই হোক, সন্ধ্যার কিছু পর শিব মন্দিরের সামনে রাস্তায় পায়চারি করছি। অন্ধকার হলেও ওই একটু আলো আধারির মতো রয়েছে। গরমও পড়েছে তীব্র। বাড়ির মধ্যে তো হাওয়া নেই, ওই একটু রাস্তায় হাওয়া বইছে আর কি। হঠাৎ বাতাসে তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম। এই নির্জন ভগ্ন জায়গায় এমন গন্ধ আসছে কোথা থেকে? হ্যাঁ, এ তো অবিকল কস্তুরীর গন্ধ। এরপর হঠাৎ মনে হলো, খানিক আগে যে গাছটার নিচে একটু বিশ্রাম নিচ্ছিলাম, অর্থাৎ মন্দিরের পাশের গাছটায়, তার কুড়ির আড়ালে কে একজন দাঁড়িয়ে। অন্ধকারে তেমন বোঝা যাচ্ছে না বটে, কিন্তু ওই হয় না, অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখলেও অনুভব করা যায়। কেন জানি না আমার সমস্ত ইন্দ্রিয় তখন অতিমাত্রায় সজাগ আর সতর্ক হয়ে উঠেছে। বাড়ির যদি কেউ হয় তবে এমন নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকবে কেন? বাতাস ক্রমে যেন বন্ধ হয়ে আসছে। সমস্ত শরীর দিয়ে যেন একটা গরম আগুনের হলকা বেরোচ্ছে। কোথাও ঝিঝির ডাক নেই, সম্পূর্ণ নিস্তব্ধ। হঠাৎ এই নিস্তব্ধতা ভেঙে একটা মহিলা কণ্ঠস্বর শুনতে পেলাম। এই যে শুনুন, শুনুন। দুবার কানে গেল কথাটা। এবার চোখে পড়ল, শিব মন্দিরের ঠিক দূরের গোড়ায় একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম, আমায় বলছেন? হ্যাঁ, ও খুকির জন্য বীর্যাহোম করবেন না, ও বাঁচবে না। কে 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 আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না। কিন্তু কেন? এই যে আমার কথা শেষ হওয়ার আগেই সেই ঘন কালো অন্ধকারের মধ্যে হঠাৎ যেন কোথায় মিলিয়ে গেল সে। আমি বেশ বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির,
সেখানে মেয়ে মানুষ আসবে কোথা থেকে? আরে আশ্চর্য কথারই বা মানে কি? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছের ওপর বাধা দেয় এমন লোককে। মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কোনোদিন গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব। হ্যাঁ, ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো অত সহজ কথা নয়। তারপর এই অদ্ভুত ঘটনা দর্শনের পর বাড়ি ফিরে কাউকে কিছু বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দ করে দিলাম। তারপর রাত 8টা বাজল। গৃহস্বামী আমাকে আমার রান্নার জন্য সরঞ্জাম দিয়ে দিল। এবার আমার আসল গল্পে আসার সময়। তবে তার আগে ওদের বাড়ি সম্পর্কে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি। কোনো সৌন্দর্য নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর একেবারে পাড়ে নয়, সামান্য দূরের মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি। এ বাড়ির ছাদ আর ও বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া একফালি জমির ব্যবধান। ছাদের উপর একটা মাত্র ঘর। সেই ঘরেই আজকে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশের খোলা ছাদে উনুনে রান্নার ব্যবস্থা হয়েছে। সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি, এই আমার সামান্য খাবার। আমি একাই রাঁধি। রান্নার সময় কেউ থাকে তা আমি মোটে পছন্দ করি না। রান্নার আগে একবার চা করে খেলাম। সত্যি বলতে পরের তৈরি চা খেয়ে আমার ঠিক তৃপ্তি হয় না। রান্না করতে রাত হয়ে গেল। একেবারে অমাবস্যার নিশুতি রাত। একটু জিরিয়ে তামা খেয়ে নিয়ে হাঁড়ি থেকে ভাত বেড়ে নিলাম। গরম ভাতের একটা আলাদাই গন্ধ থাকে। সমস্ত ছাদ জুড়ে ছড়িয়ে পড়ল সেটা। তারপর খেতে বসলাম। কিন্তু খেতে বসবার সঙ্গে সঙ্গেই কেন জানি না মনে হলো এ ছাদে আমি একলা নই। এদিক ওদিক চাইলাম, না, কেউ তো কোথাও নেই। রাত এখন অনেক। বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। সমস্ত গ্রাম তো দেখলাম একেবারে নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার টুকটাক শব্দ হচ্ছে। তবে তবে কি আমার মনের ভুল? যাই হোক, হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম, আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো লম্বা তাল গাছ। কই, এতক্ষণ ছাদে বসে রান্না বাড়া করছি, অত বড় গাছ তো নজরে পড়েনি। হ্যাঁ, ছিল নিশ্চয়ই, নয়তো এখন দেখছি কি করে। কিন্তু কি গাছ ওটা? সত্যি, যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকারের রাস্তা দিয়ে একটা গরুর গাড়ি যাচ্ছিল। সেটা দেখার জন্য একবার ওদিকে তাকালাম। কই, তখন তো অত বড় তাল গাছ নজরে পড়েনি। না, দেখিনি তখন। কিন্তু তাল গাছটা এমন কেন? ও কি, কি? আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠেছি। ওটা যে তাল গাছ নয়। ভাবলে এখনো গায়ে কাঁটা দেয় আমার। আমার নাম ভৈরব তান্ত্রিক। কোনো কিছুকেই আমি কখনো পরোয়া করিনি। তবে সেবার সত্যি ভয় পেয়েছিলাম।
পিছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে একটা বিরাট আকার অসুর কিংবা দৈত্যের মতো একটা মূর্তি। তার তত বড় বড় হাত পা, জ্বালার মতো একটা মাথা, চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতো রাঙা, আর সেই রাঙা চোখ দিয়ে আমার দিকেই তাকিয়ে রয়েছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। সে এক বিরাট মূর্তি, ঝুঁকে পড়ে সেটা আমার দিকে চেয়ে রয়েছে। তার চোখের দিকে তাকাতে সাহস হচ্ছে না, এত ভয়ঙ্কর মূর্তি তার। আমার কি ভ্রম হয়েছে? 2 বার চোখ রগড়ালাম, বার কয়েকবার চা খেয়ে কি এমন হলো নাকি? না, এ তো সেই বিশাল তাল গাছের মতো মূর্তি আমার সামনে বিরাজমান। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, বরং 2টি বাড়ির মধ্যিখানের ফাঁকাটাতে দাঁড়িয়ে রয়েছে। এই বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি বার কয়েকবার জীবটাকে দেখতে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে, ব্যাস ওইটুকুই। আমি হলপ করে বলতে পারি, অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে দেখলে নিজেকে ঠিক রাখতে পারত না, সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়তো একেবারে। আমি নিজেকে কোনো রকমের সামলে নিয়ে জোরে জোরে দেবীর মন্ত্র জপ করতে লাগলাম। তথা ভানুপতি শিখা বিদ্যুৎ পুঞ্জলিভা সতী নিরম্বরা পরিতনা মহাবিহবলোচনা। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে দেখলাম মূর্তিটা মিলিয়ে গেল অন্ধকারে। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম, না, আর সামনে কিচ্ছু নেই। তবে সেই দিন একটা কথা বুঝেছিলাম, প্রকৃতির অনেক রকম শক্তি রয়েছে। প্রকৃতি যেমন আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলি আমাদের প্রাণ বাঁচায়, এগুলি শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এগুলো সব সংহারক শক্তি। এই সংহারক শক্তি প্রকৃতিতে কোনো না কোনো রূপ নিয়ে বারবার ফিরে আসে। আমি যেটা দেখেছিলাম সেটা সেই রকমই কিছু। মূর্তিটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে যেতেই নিচের তলা থেকে কান্নাকাটির শব্দ পেলাম। আমি দৌড়ে গেলাম সেখানে, দেখলাম হায় রে, রোগী মেয়েটি মারা গিয়েছে। তখনই? হ্যাঁ, তখনই। সেই মুহূর্তেই সে মারা যায়। সংহারক শক্তিকে বাধা দেয়া আমার সাধ্যি নয়, আমার কেন, পৃথিবীর কারোর সাধ্যি নয়। যে বাধা দিতে যায় তার অনিষ্ট করতে এরা পিছপা হয় না। তাহলে ওই অপরিচিতা, এই ব্যাপারটা সে আগে থেকেই জানতো নাকি? কিন্তু কিভাবে? না, এ ব্যাপারে আর কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল তা আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে নিবেদন করলাম। বিশ্বাস করুন বা না করুন। লাগে তাক আর না লাগে তুক। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এসো গল্পকরীকে। আপনার মতামত কমেন্টের মাধ্যমে লিখে আমাদের জানাতে পারেন। গল্প মেলায় গল্প দেওয়া এবং আরও বিশদে জানার জন্য submit.esogolpokori.co.in ভিজিট করুন। শুভরাত্রি, ভালো থাকবেন।